তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেটামরফোসিস সিভিল। তো আজকের ভিডিওটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস নিয়ে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা তোমাদের ভাষায় যদি বলো মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে, তোমাদের যেটা মম করে দিয়েছে MOM, মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস, এটা আমাদের টাইমে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ছিল, ঠিক আছে। তো আজকে ফার্স্ট আমরা কলাম অ্যান্ড স্টার্টের যে ফার্স্টের একটা চ্যাপ্টার পড়েছিলাম ভার্টিক্যাল মেম্বারের, এটা তার পরের একটা চ্যাপ্টার আর কি। মানে ভার্টিক্যাল মেম্বারের কনসেপ্ট তোমাদের আগে চ্যাপ্টারটাই ছিল ইউনিট 1-এ, আর এইটা আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের ইউনিট 2। এটা হচ্ছে ইউনিট 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউনিট 2। এবার ইউনিট 2 এর এটা কি, ইউনিট 1 আমাদের ভার্টিক্যাল মেম্বার ছিল, এবার ইউনিট 2 আমাদের ওই ভার্টিক্যাল মেম্বারের একটা মানে ওর উপরে লোড পড়লে, ভার্টিক্যাল মেম্বারের উপরে লোড পড়লে তার একটা স্পেশাল প্রপার্টির কথা বলা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে কিভাবে স্ট্রেস পড়ে, কিভাবে স্ট্রেসটা পড়ছে, হ্যাঁ, ডিপেন্ডিং আপন লোড, সেটা এই চ্যাপ্টারে আমাদের মেন জিনিস। তো আজকের টপিকটা কি, ইউনিট 2 আমাদের যেটা আছে কম্বাইন স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস অ্যান্ড বেন্ডিং স্ট্রেস ইন কলাম, অর্থাৎ ডাইরেক্ট স্ট্রেস অ্যান্ড বেন্ডিং স্ট্রেস ইন কলাম। এই যে ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং দুটো কথা একসাথে এসছে, এই দুটাকে একসাথে বলার জন্য আমরা ইউজ করে থাকি এই কম্বাইন কথাটা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটার নাম অনেকে বলে কম্বাইন্ড স্ট্রেস, আর আবার কোথাও কোথাও বলে ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস ইন কলাম, ঠিক আছে। কলাম অর্থাৎ কলাম, বা এটাকে আমরা বলতে পারি ভার্টিক্যাল মেম্বার, ঠিক আছে। কলাম বা ভার্টিক্যাল মেম্বার, কলাম নিজে তো একটা ভার্টিক্যাল মেম্বার, তো তাই সেই হিসাবে আমরা বলতে পারি এটা কলাম বা ভার্টিক্যাল মেম্বার, ঠিক আছে। আমি আজকে যেগুলো আলোচনা করব সেগুলো জাস্ট স্ক্রিনশট একবার দেখে নাও। তো তোমাদের এটা সিলেবাস থেকে স্ক্রিনশটটা আমি নিয়েছি। আজকে যে ফার্স্ট যে টপিকগুলো আছে সেগুলো ইন্ট্রোডাকশন টু অ্যাক্সিয়াল অ্যান্ড ইসেন্ট্রিক লোড, কনসেপ্ট অর কম্বাইন্ড স্ট্রেস, এই জিনিসগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো, ঠিক আছে। অ্যাবাউট ইসেন্ট্রিসিটি কি, নর্মাল নিউট্রাল স্ট্রেস, এই সব জিনিসগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করবো। তো ফার্স্ট যে টপিকটা, ফার্স্ট যেটা বোল্ড, একটা ছবি আঁকলেই জাস্ট তোমরা পুরো মানে বুঝতে পারবে যে চ্যাপ্টারটার উদ্দেশ্য কী। তো আমি যদি একটা কলামের ছবি আঁকি এখানে, কলামের একটা ছবি আঁকছি ধরো, তো এই একটা আমার হচ্ছে কলাম, এটা কি কলাম। তো এই কলামটা কি হবে, একটা মাটির উপরে বা কোনো গ্রাউন্ডের উপরে বা কোনো আমার কংক্রিটের উপরে রেস্ট আছে এই কলামটা, ঠিক আছে। তো এই কলামটার উপরে কি হয় না, এই কলামটার উপরে আমার হচ্ছে লোড পড়ছে, ঠিক আছে। এই কলামটার উপরে আমাদের একটা লোড পড়ছে, কি পড়ছে, লোড, অর্থাৎ একটা ওয়েট দিচ্ছি, ঠিক আছে। তো এবার ওয়েট দিলে কি হবে, আমি এই ধরো আমার পেনটা একটা যদি ওরকম কলাম, ঠিক আছে, এই পেনটা যদি আমার একটা কলাম হয়, এটা ভার্টিক্যালি এই উপরেটায় আমি যদি লোড দিই তাহলে কি হবে, এই যে লোড দিলে কি হবে, পেনটার কি হচ্ছে না, কম্প্রেশন হচ্ছে। পেনটা যদি একটা, পেনটার মধ্যে কি ফোর্স কাজ করছে, কি স্ট্রেস কাজ করছে, কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে, ঠিক আছে। তো এইটার মধ্যে যখন লোড দিচ্ছি আমি, সেটার মধ্যে একটা কি সৃষ্টি হচ্ছে, কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন। পরপর একটার পর একটা স্টেপে যাব, ঠিক আছে। এই জায়গাটায় প্রচুর ছবিগুলো একটু বুঝতে হবে কলামের ভার্টিক্যাল মেম্বারের। তো ফার্স্টে প্রথমত কি বুঝলাম, 1 নম্বর কেসে আমরা লোড দিলে কম্প্রেশন সৃষ্টি হয়, ঠিক আছে। এবার এই লোডটা কোথায় দিয়েছি আমি, এই লোডটা আমি দিয়েছি হচ্ছে আমার কলামটার সেন্টারে, অর্থাৎ কলামটার মিডিলে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর। তো এই বরাবর কলামের অ্যাক্সিস কি, তার সিজি দিয়ে যায় যেটা, অর্থাৎ কলামটা যদি আমি 3 ডাইমেনশনালে আঁকি, মানে 3D ডায়াগ্রাম যদি কলামটা রাখি, তো 3D ডায়াগ্রামটা যদি আঁকি দেখো, তো এই হলো, এই গেল, এটা হচ্ছে আমাদের 3D ডায়াগ্রাম আঁকছি কলামটার, এইটারই 3D আঁকছি আর কি। তো এর অ্যাক্সিস কোনটা, এই বরাবর অ্যাক্সিস যাবে, এই বরাবর কোনো একটা লাইন বরাবর অ্যাক্সিস যাবে এর ভিতর দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে ওর অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবরই লোডটা যদি কাজ করে, এই অ্যাক্সিস যেটা আছে কলামের যেটা অ্যাক্সিস, সেই বরাবরই যদি লোডটা কাজ করে, সেটাকে আমরা কি বলে থাকি, অ্যাক্সিয়াল লোড। এই অ্যাক্সিয়াল লোডের আন্ডারে যে কম্প্রেশনটা হয় সেটাকে আমরা কি বলি, অ্যাক্সিয়াল কম্প্রেশন। এবার এই অ্যাক্সিয়াল লোডের আন্ডারে যে অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে, অর্থাৎ কলামটা কম্প্রেস হচ্ছে, নিচে তো সাপোর্ট আছে, কি করে কম্প্রেস হচ্ছে না, উপরে থেকে যে লোড পড়ছে তার সেম পরিমাণ রিয়াকশান নিচে থেকে যাচ্ছে, রিয়াকশান যাচ্ছে, সেম পরিমাণ রিয়াকশান নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। তো দুদিক থেকে দুটো লোড এসছে, মানে এটা হচ্ছে সংকুচিত হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। সেম কেস এখানেও হচ্ছে, সাপোর্টের নিচে বেসে হচ্ছে রিয়াকশান যাচ্ছে।
তো এইভাবে হচ্ছে আমাদের কলামটা কম্প্রেশন কাজ করে, কম্প্রেশন অ্যাক্সিয়াল লোডের আন্ডারে অ্যাক্সিয়াল কম্প্রেশন হয়। ঠিক আছে, তো এবার কি হলো, এই যে অ্যাক্সিয়াল কম্প্রেশনটা হচ্ছে, অর্থাৎ যদি লোড আমাদের থাকে হচ্ছে পি, লোডের ভ্যালু যদি পি হয়, তো এই যে অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে এইটাকে আমরা বলি যার এর ফলে কি হয়, একটা স্ট্রেস সৃষ্টি হচ্ছে। তো এই স্ট্রেসটা কি বলি আমরা, ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, STRESS। তো এইটাই আমাদের হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, তো ফার্স্ট টার্মটা আমরা এসে গেল কি, ডাইরেক্ট স্ট্রেস যে আমাদের টপিকের ফার্স্ট টার্মটা ছিল, সেই ফার্স্ট টার্মটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে ডাইরেক্ট স্ট্রেসটা কি। ঠিক আছে, তো ডাইরেক্ট স্ট্রেস কি, অ্যাক্সিয়াল কম্প্রেশনের আন্ডারে কোনো কলামে বা ভার্টিক্যাল মেম্বারে লোড পড়ার ফলে, তার অ্যাক্সিস বরাবর লোড পড়ার ফলে অ্যাক্সিয়াল কম্প্রেশনের জন্য ওই কলামের ক্রস সেকশানে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ করে কলামের মধ্যে, সেইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, তো ডাইরেক্ট স্ট্রেস হচ্ছে কলামের ভার্টিক্যাল লোডের কারণে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস। এবার আমার যেই লোডটা ভার্টিক্যালি পড়বে তার কোনো মানে নেই, হতেই তো পারে আমার এই লোডটা একটু এপাশের দিকে, এই লোডটাই যে আমার পড়ছিল এখানে, এই লোডটা হতেই তো পারে একটু এপাশের দিকে এরকম সরে গেল, অর্থাৎ তার সেন্টার থেকে একটু দূরের দিকে সরে গিয়ে পড়লো, হতেই পারে। তো তখন কি হবে, এবার দেখো এরপরে যে ছবিটা আঁকছি তখন আর লোডটা কিন্তু ওই কলামের অ্যাক্সিস বরাবর পড়ছে না। ঠিক আছে, এবার লোডটা কিন্তু একটু ওর যে এই অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে হচ্ছে একটু দূরের দিকে সরে যেয়ে পড়ছে। ঠিক আছে, অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্সে সরে যেয়ে পড়ছে লোডটা। ঠিক আছে, তো লোডটা সরে যেয়ে পড়লে কি হবে, আগে দেখো কলামের পুরো অ্যাক্সিস বরাবর লোডটা কাজ করছিল, তাই কলামটা কম্প্রেশন হচ্ছিল, শুধু কম্প্রেশন হচ্ছিল, অর্থাৎ কলামটার মধ্যে কী করছিল না, ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হয়েছিল। এবার এই ডাইরেক্ট স্ট্রেসটা তো ডেভেলপ হবেই, এর সাথে সাথে একটা বেন্ডিংও ডেভেলপ হবে, বেন্ডিং স্ট্রেস, সেটাকে বলবো বেন্ডিং স্ট্রেস। কারণ তোমরা একটু কমন সেন্স দিয়ে ভালো করে ভাবো যে এই যে কলামটা আছে, এই কলামটার উপরে যদি এর অ্যাক্সিস বরাবর স্ট্রেস পড়ে তাহলে কলামটা হচ্ছে আমাদের তার অ্যাক্সিস বরাবর চলে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে নিচে রিয়াকশানটা। কিন্তু যদি এর একটু সাইডে যেয়ে পড়ে, এরকমভাবে যদি পড়ে, তাহলে কলামটা কি করবে, কলামটাকে এপাশের দিকে লোডটা পরিমাণটা বেশি থাকার কারণে কলামটা হালকা এভাবে বেন্ড করে যাবে, মানে এরকমভাবে বেন্ড হয়ে যাবে কলামটা এরকম বেন্ড হতে চাইবে, এভাবে কলামটা এই ডটের লাইন বরাবর বেন্ড হতে চাইবে, হয় ডটের লাইন বরাবর বেন্ড হতে চাইবে, না হলে কলামটা এভাবে এরকম এই কলামটা এই যে আমাদের কলামটা ছিল নিচে রেস্ট করছিল, এই কলামটা এরকম হয়তো বেঁকে যেতে পারে, হতেই পারে। ঠিক আছে, তো এই যেহেতু লোডটা এরকম ধারের দিকে পড়ছে, লোডটা একটা ধার ঘেঁষে পড়ছে, অর্থাৎ যেই ধার ঘেঁষে পড়বে সেই ধার বরাবর তার হচ্ছে বেন্ডিং হবে। এবার বেন্ডিংয়ের এই সারফেসটায় কী হবে, এই সারফেসটায় কী উৎপন্ন হবে, এই সারফেসটা হচ্ছে কম্প্রেশন, এই সারফেসটা হচ্ছে টেনশন। ঠিক সেই আরসিসির বিমের বেন্ডিংয়ের মতো, আরসিসি বিমের বেন্ডিংয়ের জন্য সময় কী হতো, এভাবে বিমটা বেন্ডিং হতো, যে দিকটা গর্তর মতো থাকতো, যে দিকটা অবতল থাকতো সেই দিকটায় কম্প্রেশন, যে দিকটা উঁচু থাকতো সেই দিকটা টেনশন। ঠিক এখানেও সেম, যে বিমটা এই কলামটা বাঁকলে এই দিকটাই টেনশন আর এই দিকটায় কম্প্রেশন। এই যে কম্প্রেশনটা সৃষ্টি হচ্ছে, এই কম্প্রেশনের জন্য যে বেন্ডিংটা সৃষ্টি হচ্ছে, সেই স্ট্রেসটাকে বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, তো এই হচ্ছে উদ্দেশ্য আমাদের, যে ফার্স্টে অ্যাক্সিস বরাবর যদি কাজ করে তাহলে তৈরি হয় ডাইরেক্ট স্ট্রেস, আর যদি আমাদের অ্যাক্সিসের থেকে একটু দূরে গিয়ে কাজ করে তাহলে বলা হয় বেন্ডিং স্ট্রেস। এখন যদি আমি 3D ডায়াগ্রামটা আঁকি, এই ডায়াগ্রামটা কেমন হবে, তো এখন যদি ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রামটা এরকম হবে, অর্থাৎ এই যে ফেসে পড়ছিল, যেই ফেসে হচ্ছে আমাদের কলামের সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ সিজি বরাবর যে অ্যাক্সিসটা ছিল, এই সেন্টার বরাবর অ্যাক্সিস ছিল। ঠিক আছে, এই সেন্টার বরাবর আমাদের অ্যাক্সিস ছিল, এটাকে এক্সিস ধরছি, অ্যাক্সিসটাকে ও ধরছি, আর এই বরাবর আমাদের কলামের যে ক্রস সেকশানটা আছে, সেই ক্রস সেকশানটার এইটা আমাদের ধরো এক্সিস আর এইটা ধরো ওয়াই অ্যাক্সিস। তো এই দুটো যেখানে ছেদ করে সেইটা তার সেন্ট্রয়েডিয়াল সিজি অ্যাক্সিস। এবার এই সিজি থেকে এই পাশের দিকে একটু লোডটা সরে গিয়ে পড়ছে, এরকম জায়গায় লোডটা পড়ছে, একটু জুম করলে বুঝতে পারবে যে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি সিজি ছিল, সেই বরাবর যে আমাদের অ্যাক্সিস ছিল ডটের লাইনটা, তার থেকে লোডটা একটু এরকম দূরে সরে গিয়ে পড়ছে, এই জায়গায় লোডটা পড়ছে, অর্থাৎ এখান থেকে কিছুটা একটা ডিস্টেন্স দূরে গিয়ে পড়ছে এই অ্যাক্সিস থেকে। তো এই যে দূরে গিয়ে পড়ছে, এই দূরে গিয়ে পড়ার ফলে এই কলামটা কী করছে, বাসের দিকে বেন্ডিং সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মানে আমার যদি এরকম একটা ধরো কলাম আছে, কলামটা এরকম ধরো আমার একটা কলাম রাখা আছে,
তো এই কলামটাকে আমার এপাশ থেকে এপাশে আমার বেসে সাপোর্ট দেওয়া আছে। তো এখানে আমি যদি অ্যাক্সিস বরাবর এই অর্থাৎ এই মাঝখানে যদি লোড প্রয়োগ করি কলামটা এরকমই থাকবে, কিন্তু একটা ধারে যদি লোড প্রয়োগ করি কলামটা এরকম এই ধারের দিকে বেঁকে যাবে। তো এই যে একটা তার মধ্যে বেন্ডিং অর্থাৎ বেঁকে যাচ্ছে, বেন্ডিং সৃষ্টি হচ্ছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে বেন্ডিং স্ট্রেস, ডাইরেক্ট স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস। এবার কি আসবো এদের ফর্মুলা। হ্যাঁ, তার আগে আর একটা জিনিস বলে থাকি, আর একটা টার্ম এখানে জানতে হবে, সেটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি। তো ইসেন্ট্রিসিটি কি? এই যে আমাদের কলামের মধ্যে লোডটা, এই যে কলামের অ্যাক্সিস ছিল, কলামের যে আমাদের অ্যাক্সিস ছিল তার থেকে যে দূরে গিয়ে লোডটা পড়ছিল, এই যে অ্যাক্সিস ছিল, অ্যাক্সিসের থেকে যে যতটা দূরত্বে গিয়ে লোড, যতটা বেশি দূরে লোডটা পড়ছে, ঠিক আছে, এই যে কলামের অ্যাক্সিস, সেই অ্যাক্সিস থেকে লোডটা যতটা দূরে পড়ছে, মানে যদি এইখান থেকে এই ডিস্টেন্সটা হয় স্মল ই, আর এটা যদি লোড হয়, তাহলে এই যে স্মল ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে ইসেন্ট্রিসিটি, CENTRICITY। অর্থাৎ আমাদের দুরকম লোডিং ইসেন্ট্রিসিটি, আমাদের দুরকম লোডিং, তো আমাদের দুরকম হয়। একটা হচ্ছে যদি আমরা দেখি লোডিংয়ের একটা ভাগ আছে, সেটা হচ্ছে দুটা ভাগে ভাগ করতে পারি আমরা জাস্ট, মানে একটা হচ্ছে সিমেট্রিক্যাল, SYMETRI, সিমেট্রিক লোডিং, আর একটা হচ্ছে ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক। সিমেট্রিক্যাল লোড মানে হচ্ছে লোডটা মিডিলে পড়বে। যদি আমার এরকম একটা কোনো একটা ধরো এরকম একটা সারফেস আছে, সেই সারফেসটার মিডিলে লোডটা পড়বে, সেটা হচ্ছে সিমেট্রিক লোডিং। আর এরকম একটা ধরো সারফেস আছে, সেই সারফেসটার লোডটা যদি একটা প্রান্তে পড়ে, অর্থাৎ মিডিলের এক্সিস থেকে দূরে গিয়ে পড়বে, সেটাকে বলি আমরা ইসেন্ট্রিক লোডিং। অর্থাৎ লোডটা ইউনিফর্ম জায়গায় পড়ছে না, একটা মানে মিডিলে পড়ছে না, ঠিক আছে, লোডটা এই দিকটায় বেশি পড়ছে, এই দিকটায় কম পড়ছে, আর এই দিকটায় লোডটা মিডিলে পড়লে কী হয়, দুদিকে সমান সমান ভাগ হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটাকে কলামে যতটা দূরে গিয়ে পড়ছে সেটাকে বলা হচ্ছে কলামের ইসেন্ট্রিসিটি। এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, মিলিমিটারের হচ্ছে ইউনিট হয়। মানে কলামের সেন্টার থেকে কতটা দূরে গিয়ে পড়ছে। এবার ইসেন্ট্রিসিটিটা কি হতে পারে? ইসেন্ট্রিসিটি এই কলামের সারফেস বরাবর, ইসেন্ট্রিসিটি হতে পারে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, ইসেন্ট্রিসিটি এই অ্যাক্সিস হতে পারে এই অ্যাক্সিস বরাবর। অর্থাৎ কলামের এই যে উপরের সারফেসটা আছে, এই যে কলাম আমাদের, তার এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই বরাবর লোডটা এখানেও এরকম জায়গাতেও পড়তে পারে, আবার এরকম জায়গাতেও পড়তে পারে, আবার এই জায়গাতেও পড়তে পারে, এই অ্যাক্সিস বরাবর, আবার এখানেও হতে পারে। অর্থাৎ সে অনুযায়ী আমাদের কোন অ্যাক্সিস বরাবর ইসেন্ট্রিসিটি এক্স না ওয়াই, সেটা আমাদের অঙ্ক যখন করব সেখানে বলে দেওয়া থাকবে। তো এটা গেল ইসেন্ট্রিসিটি। এবার আসি আমরা কিভাবে অ্যাক্সিয়াল মানে ডাইরেক্ট স্ট্রেস হিসাব করব আর কিভাবে ক্যালকুলেট করব বেন্ডিং স্ট্রেস। তো দেখো, আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আমরা ডাইরেক্ট স্ট্রেস ক্যালকুলেট করবো। আমি আবারও একটা কলাম এঁকে ফেলছি, যেই কলামটার হচ্ছে ওর উপরে অ্যাক্সিয়াল লোডিং পড়ছে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর এই পি লোডটা পড়ছে। তো এই কেসে কি উৎপন্ন হয় আমাদের স্ট্রেসটা? ডাইরেক্ট স্ট্রেস। এবার ডাইরেক্ট স্ট্রেসটার ভ্যালু কি হয়? ডাইরেক্ট স্ট্রেসটার ভ্যালু হয় হচ্ছে লোড বাই এরিয়া। এরিয়া কিসের এরিয়া? না, ক্রস সেকশন এরিয়া। এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ওই কলামের ক্রস সেকশন এরিয়া, কলামের যে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ কলামের ক্রস সেকশন এরিয়া। তো সিম্পল লোড বাই এরিয়া করে দিলেই এটার ইউনিট হবে নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে। লোডের একক নিউটন, এরিয়ার একক মিলিমিটার স্কোয়ার। তো এইটা আমাদের হয়ে গেল হচ্ছে ডাইরেক্ট স্ট্রেসের ফর্মুলা। ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু এরিয়া তার হোল স্কোয়ার, বাস। লোড আপন এরিয়া অর্থাৎ নিউটন পার মিলিমিটার স্কোয়ার গেল। এরপরে আসি এবার বেন্ডিং স্ট্রেসটা কী করে ক্যালকুলেট করবো। তার আগে বলে রাখি, আমাদের ডাইরেক্ট স্ট্রেস, এই ডাইরেক্ট স্ট্রেসকে আমরা ডিনোট করি সিগমা ডি দ্বারা। সিগমা দিয়ে তো আমরা স্ট্রেসকে ডিনোট করি, ডিনোট করি আমরা সবাই জানি। তো সিগমা ফর স্ট্রেস আর ডি ফর ডাইরেক্ট, অর্থাৎ সিগমা সাফিক্সে ডি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্ট্রেসের। আর বেন্ডিং স্ট্রেস সেটাকে করব সিগমা বি দিয়ে, সিগমা ফর স্ট্রেস, বি ফর বেন্ডিং। ওকে, তো এবার আমরা কী ক্যালকুলেট করবো? এবার হচ্ছে বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করবো। বেন্ডিং স্ট্রেস অর্থাৎ সিগমা বি। এবার বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করার আগে তোমাকে এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে। এই ছবিটাকে আমি একটু মডিফাইড করে আঁকবো, মানে এই ছবিটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আঁকবো। কীভাবে আঁকবো দেখো। আচ্ছা, আমি এই কলামটাই এখানে আঁকলাম, ঠিক আছে। এই দুটো কিন্তু একই কলাম, ঠিক আছে। এই কলামটাই আমি এখানে আবার এঁকেছি। তো এই কলামটার লোডটা কী ছিল? অ্যাক্সিস বরাবর পড়েনি, একটু দূরে সরে গিয়ে পড়ছিল। কত ডিস্টেন্সে? না, এখান থেকে ডিস্টেন্সে পড়ছিল।
এবার আমি কি করলাম, এর যে অ্যাক্সিস বরাবর ছিল এই অ্যাক্সিস বরাবর একটা এখানে পি লোড ছিল, অ্যাক্সিস বরাবর একটা পি লোড দিলাম, এই অ্যাক্সিস বরাবর উপরের দিকে একটা পি লোড দিলাম, সেম পরিমাণ লোড এই একই পয়েন্টে নিচের দিকে একটা দিয়ে দিলাম। ছবিটা একটু জুম করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে পি লোডটা ছিল, আমি এখানে একটা পি লোড দিলাম, এখানে একটা পি লোড দিলাম। এবার বলো আমার যে আগের যে ছবিটা ছিল, আগের ছবিটার সাথে এই ছবিটার কি কোনো পার্থক্য আছে? ভালো করে ভেবে দেখো, আগের ছবিটার সাথে এই ছবিটার কি কোনো পার্থক্য আছে? আগের ছবিটার সাথে কিন্তু এই ছবিটার কোনো পার্থক্য নেই, কারণ এই পি লোড আর এই পি লোড দুটা লোড নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এরকম একটা সারফেস, অর্থাৎ আমি এরকম একটা সারফেসে, ঠিক আছে, এইটা ধরো আমার কলামের সারফেস, তার এই বরাবর একটা লোড, এই বরাবর তো এইটা ওর মিডিল, এই কলামের সারফেসটার এইটা হচ্ছে ওর মিডিল, ঠিক আছে। এই মিডিলের লোডটা এভাবে ছিল, মিডিল থেকে খানিকটা ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স না, এখান থেকে এটা ডিস্টেন্সে এই লোডটা পড়ছিল, ঠিক আছে। আর আমি কি করলাম, এর সেন্টার বরাবর এই বরাবর একটা লোড এদিকে, আর এই বরাবর এদিকে একটা লোড দিয়ে দিলাম, এভাবে সেই লোড দুটা কি একে অপরের বিপরীত দিকে কাজ করছে, অর্থাৎ নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ওই লোডটার জন্য কোনো পার্থক্য আসবে না। শুধু কি না, এই লোডটার জন্য আমার এইটার মধ্যে একটা বেন্ডিং আসবে, ঠিক আছে। এবার আমি কেন করলাম এইটা কেন করলাম, এইটাকে আমি হচ্ছে এখান থেকে আমি বার করার জন্য দেখো বেন্ডিং স্ট্রেস যখন আসবে, অর্থাৎ লোড ইসেন্ট্রিক লোড যদি পড়ে, বেন্ডিং স্ট্রেস তো আসবেই, সাথে একটা করে ডাইরেক্ট লোডিংও এসছে। মানে এই ডায়াগ্রামটাকে এভাবে যদি আমি মডিফাইড করি, এবার এই ডায়াগ্রামটাকে আমি মডিফাইড করলাম, আবার এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো। মানে এই ডায়াগ্রামটাকে আমি লিখতে পারি, এই ডায়াগ্রামটা ইজ ইকুয়াল টু এই ডায়াগ্রামটা, মানে এই অ্যাক্সিস বরাবর যে লোডটা পড়ছে, এই ডায়াগ্রামটা প্লাস এই ডায়াগ্রামটা। আমি অ্যাক্সিস বরাবর শুধু উপরের লোডটা নিলাম আগেরটাই, ঠিক আছে। এবার এই বরাবর অ্যাক্সিস বরাবর উপরেরটা নেব, আবার এই ধারের যে পিটা ছিল এটা নেব। তো এইটা পি, এইটা পি, এদের মধ্যে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা হচ্ছে ই। বোঝা গেল? মানে এই তিনটা লোডের কম্বিনেশনটাকে আমি ভেঙে দিলাম, অর্থাৎ এই দুটাকে আমি যদি মিলিত করে দিই, তাহলে আমি এই ডায়াগ্রামটা পেয়ে যাব। এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে, দেখো এই ছবিটা কিসের, এই ছবিটাই তো হচ্ছে আমার এই ছবিটা, অর্থাৎ এইটা আমার কি স্ট্রেস, এইটা হচ্ছে আমার ডাইরেক্ট স্ট্রেস, অর্থাৎ এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পেয়ে যাব ডাইরেক্ট স্ট্রেস, অর্থাৎ সিগমা ডি অর্থাৎ ডাইরেক্ট স্ট্রেস, এটা সিগমা ডি, এখান থেকে পেয়ে যাবো ডাইরেক্ট স্ট্রেস সিগমা ডি ইজ ইকুয়াল টু লোড পি ডিভাইডেড বাই এরিয়া। এটা থেকে ডাইরেক্ট স্ট্রেস পেয়ে গেলাম। এবার এই যে ডায়াগ্রামটা ছিল, মানে এর সাথে আরেকটা যেটা ডায়াগ্রাম ভেঙে পেয়েছিলাম, সেই ডায়াগ্রামটা দেখো এখানে একটা কাপেল সৃষ্টি করছে। কাপেল আমরা আগে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কাপেল পড়েছি তো, ফোর্স সিস্টেমে কাপেল পড়েছি তো, যে দুটো একই মানের ফোর্স, ধরো এইটা হচ্ছে, এইটা আমার পি ফোর্স, এই ফোর্সটা পি, আর এই ফোর্সটা হচ্ছে পি, দুটো একই মানের ফোর্স পরস্পর বিপরীত দিকে একটা এক্স ডিস্টেন্সে কাজ করবে, তাহলে তাদের যে কম্বিনেশনটাকে সেটাকে বলে কাপেল অফ ফোর্স, ঠিক আছে। তো তারা যে মুভমেন্টটা তৈরি করে, সেই মুভমেন্টটার ভ্যালু হয় কত, পি ইন্টু এক্স। তো এখানেও দেখো একটা সেম পরিমাণের কাপেল সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার যে কলাম ছিল, এই কলামের এদিকে এখানে একটা লোড আছে, এখানে একটা লোড পড়ছে, মানে এরকম জায়গায়, আর এই পাশ থেকে সেন্টার বরাবর এদিকে একটা কাজ করছে, অর্থাৎ এই দুটো লোড মিলে কলামটাকে এরকম মুভ করছে, একটা মুভমেন্ট তৈরি করছে, তাই জন্য সেটাকে বলা হচ্ছে কাপেল সৃষ্টি করছে। তো এখানে আমাদের যে বেন্ডিং মুভমেন্টটা তৈরি করবে, বেন্ডিংয়ে যে মুভমেন্টটা তৈরি করবে, সেই মুভমেন্টটা ভ্যালু কত হবে আমাদের, পি ইন্টু ই। অর্থাৎ আমরা বলতে পারি যখন এর একটা ইসেন্ট্রিক লোড এর উপরে পড়ছে, তখন আমাদের ডাইরেক্ট স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস দুটো একসাথে সিমুলটেনিয়াসলি কাজ করছে। ওই কনসেপ্টটাতে আমরা বলছি আমরা কম্বাইন স্ট্রেস, ঠিক আছে। অর্থাৎ সেইটা কিনা একটা ডাইরেক্ট স্ট্রেস আর একটা বেন্ডিং স্ট্রেসের কম্বাইন, যেখানে বেন্ডিংটা কত হচ্ছে, যে বেন্ডিংয়ে যে কাপেলটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে পি ইন্টু ই, কিন্তু এটা বেন্ডিং নয়, ঠিক আছে, এটা কিন্তু বেন্ডিং স্ট্রেস নয়। এবার বেন্ডিং স্ট্রেসটা কোথা থেকে বেরাবে, আমাদের একটা বেন্ডিং ইকুয়েশান আছে, আমাদের বেন্ডিং ইকুয়েশান ছিল এম বাই আই সমান সিগমা বাই ওয়াই, ঠিক আছে। এটা আমাদের বেন্ডিং ইকুয়েশান ছিল, এইটা আমরা পড়েছি এক জায়গায়, এটা আমি যতটুকু লাগবে লিখলাম। এটার ফুল ইকুয়েশানটা ছিল এম বাই আই সমান ই বাই আর
ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, যেখানে এম হচ্ছে তোমার মুভমেন্ট, আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, আর ই হচ্ছে ইয়ং মডুলাস, আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, সিগমা হচ্ছে আমাদের স্ট্রেস, আর ওয়াই হচ্ছে ওর নিউট্রাল অ্যাক্সিস, ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস। তো এইটা আমরা কোথায় পড়েছিলাম? এইটাকে বলা হচ্ছে মুভমেন্টের ইকুয়েশান। এটা হচ্ছে আমরা ওই এটা হচ্ছে আর কি বললাম আমি, রেডিয়াস অফ বেন্ডিং, আরটা হচ্ছে রেডিয়াস অফ বেন্ডিং। তো এটা হচ্ছে আমরা দেখো স্ট্রেস টেন যে আমাদের চ্যাপ্টার ছিল সেখানে আমরা আগে পড়েছি, স্ট্রেস টেন চ্যাপ্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হয়তো পড়েছি, যে এরকম টাইপের একটা ছবি ছিল, এখানে আর ছিল, হ্যাঁ, তো এটা হচ্ছে রেডিয়াস ছিল, এরকম। এই ইকুয়েশানটা তোমাদের যদি নাও জেনে থাকো তো এখন এই ইকুয়েশানটা মনে রাখতে হবে তোমার দিকে, গোটাটা নয়, জাস্ট এম বাই আই সমান সিগমা বাই ওয়াই, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার এম কি? এম হচ্ছে আমার এখান থেকে বেন্ডিং মুভমেন্ট পেয়ে যাবো, মুভমেন্ট আমি পেয়ে যাচ্ছি ওখান থেকেই। তো এখানে আমি লিখতে পারি এই এমটা, এই সিগমাটা কি? এই সিগমাটা হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেসের সিগমা, ঠিক আছে? অর্থাৎ এই সিগমাটা হচ্ছে কোন স্ট্রেস? বেন্ডিং স্ট্রেস, অর্থাৎ সিগমা বি ইজ ইকুয়াল টু, সিগমা যদি বসে দিতে তো এম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই, বাস। এই ফর্মুলা থেকে আমি যদি বসাই তাহলে আমি বেন্ডিং স্ট্রেসটা পেয়ে যাবো, অর্থাৎ সিগমা বি আমাদের কি হবে? এম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই, ঠিক আছে? হ্যাঁ, তো আমার এইটা হয়ে গেল। এবার টোটাল স্ট্রেস, এটা আমার ডাইরেক্ট স্ট্রেস, এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, অর্থাৎ ওই কলামটার উপরে টোটাল স্ট্রেস কত পড়ছে? টোটাল স্ট্রেস কত পড়ছে? টোটাল যদি বলি সিগমা হচ্ছে সিগমা টোটাল, সিগমা টি হিসাবে লিখতে পারি। সিগমা টোটাল কত? সিগমা ডি প্লাস সিগমা বি, সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং, ডাইরেক্ট হচ্ছে লোড আপন এরিয়া প্লাস হচ্ছে ওপাশে হচ্ছে আমার কত বেন্ডিং স্ট্রেস কত বেরিয়েছে আমাদের? এম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই, বাস। এই সূত্র থেকে আমরা পেয়ে গেলাম বেন্ডিং স্ট্রেস। এই দুটো মিলে হচ্ছে আমাদের টোটাল স্ট্রেস কাজ করবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, মানে বেসিক থিওরি, বেশ। এবার আমাকে যদি বলে, কেউ যদি বলে এই বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনের এই যে কম্বাইন্ড স্ট্রেস, এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ডায়াগ্রাম আঁকতে, তাহলে সেই ডায়াগ্রামটাও কিন্তু আঁকা সম্ভব। এবার ডায়াগ্রাম কী করে আঁকবো আমি এবার দেখাই। এবার এই যদি আমাদের একটা কলাম হয়, কলামের ধরো এই আমি 3 ডাইমেনশনালি আঁকছি, এটা এই কলামের এরকম জায়গায় হচ্ছে আমার লোড পড়ছে, মানে এর সেন্টার, এই সেন্টার থেকে এতটা দূরে গিয়ে ই ডিস্টেন্সে এখান থেকে ই ডিস্টেন্সে লোডটা পড়ছে। তো এই কলামের ক্রস সেকশনটা যদি আমি দেখি, ক্রস সেকশনটা দেখতে কীরকম হবে? ক্রস সেকশনে যদি এটা আমি টপ ভিউ যদি দেখি উপরে থেকে, টপ ভিউতে কেমন হবে? এরকম এরকম। তো লোডটা আমার কোথায় পড়ছে? এরকম জায়গায় আমার লোডটা পড়ছে, তাই তো? এটা হচ্ছে আমার টপ ভিউ থেকে দেখলে এরকম দেখাবে। তাহলে এইটা আমার কি? কলামের উইডথ বি, আর এইটা হচ্ছে আমাদের কলামের ডেপথ ডি, ওকে। আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? ই। এবার এই কলাম, এবার আমি ডায়াগ্রামটা, এই কলামের এফ এ এ, এটা কলামের হচ্ছে বি, এটা সি, আর ওদিকের পয়েন্টটা যেটা ভিতরের দিকে আছে এটা হচ্ছে ডি হয়, ডি পয়েন্ট। তার মানে হচ্ছে কি, এইদিকে হচ্ছে তোমার বি, এই পয়েন্টটা সি, আর এই দিকটা হচ্ছে ডি, আর এই দিকটা হচ্ছে এ। তাহলে এবার দেখো এই বিসি যে সারফেসটা আছে, এই দিকের সারফেসটায় কলামের হচ্ছে বেন্ডিং হচ্ছে, অর্থাৎ এই দিকের সারফেসটায় কম্প্রেসিভ ফোর্সটা বেশি পড়ছে আর এদিকটায় কম পড়ছে, ঠিক আছে? তো কি হবে? আমি যদি ছবিটা আঁকি, অর্থাৎ ম্যাক্সিমাম 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 স্ট্রেস ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে তোমার হচ্ছে সিগমা ডি প্লাস সিগমা বি, এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে তোমার কলাম, এই কলামের এই দিকে ফোর্স কাজ করে, তাহলে এই দিকে আমার কি হচ্ছে? এতে ইসেন্ট্রিক লোড অ্যাক্সিস থেকে ইসেন্ট্রিক লোড যদি কাজ করে, তাহলে এই দিকে এই অ্যাক্সিস, এই ইসেন্ট্রিক লোডের জন্য এই দিকটায় কম্প্রেসিভ ফোর্স বেন্ডিং মোমেন্ট তৈরি করছে। আর এই, আচ্ছা বলো তো, এই দিকে যদি কলামটা এই বরাবর যদি কোনো লোড একটা কাজ করে, এটা ধরো কলামের বেসে এভাবে রেস্ট আছে, এইটা যদি এদিকে বেন্ডিং হয়, তাহলে এই দিকের যে সারফেসটা, অর্থাৎ এই কলামটা কীভাবে হবে? এই কলামটা এভাবে মুভ করে যাবে, এভাবে এরকম বেঁকে যাবে। তাহলে এই দিকের যে সারফেসটা, এই দিকের সারফেসটা উপরের দিকে টিল্ট হয়ে যাবে, মনে এই দিকের সারফেসটা এরকম এরকম উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। কলামটায় হয়তো তার বেস থেকে এরকম উঠে যেতেও পারে যদি বেশি পরিমাণে লোড কাজ করে, এইখান থেকে হয়তো উঠে গেল কলাম সারফেসটা দিকে, ঠিক আছে? তো
এটা কখন হয়, যখন এই দিকে হচ্ছে টেনশান তৈরি হয়, মানে খুব ভ্যালু যদি বেশি হয় তখন হবে। কখন হয় সেটা বলছি। তো এটা মনে রাখো, ম্যাক্সিমাম স্ট্রেস কত হয়, সিগমা বি প্লাস সিগমা ডি, ঠিক আছে। ডাইরেক্ট আর বেন্ডিংয়ের যোগফল। আর মিনিমাম কত, মিনিমাম স্ট্রেস হবে হচ্ছে সিগমা ডি মাইনাস সিগমা বি। এটা হচ্ছে মিনিমাম স্ট্রেস হতে পারে, ঠিক আছে। এবার মিনিমামের ক্ষেত্রে যদি এই সিগমা ডি এর ভ্যালু বেশি হয়ে যায়, এই গোটাটা নেগেটিভ চলে আসবে। তখন এখানে কি করতে হবে, যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে, এই ভ্যালুটা যদি আমাদের নেগেটিভ আসে, তাহলে আমাদের যে এক্সট্রিম ফাইবার আছে, অপোজিট সাইডের যে এক্সট্রিম ফাইবার আছে, অর্থাৎ এই দিকের যে সারফেসটা, এই জায়গাটায় হচ্ছে আমাদের টেনশান সৃষ্টি হবে। টেনশান অর্থাৎ এই দিকটায় তখন আমাদের কম্প্রেশন, আর এই দিকটা তখন উপরের দিকে উঠে যাবে, এরকম জায়গায় হচ্ছে টেনশান সৃষ্টি হবে, ঠিক আছে। এবার এসি ডায়াগ্রামটা। তো ডায়াগ্রামটা আঁকার জন্য কী করতে হবে, আমার দিকে ফার্স্ট এরকম একটা লাইন টানতে হবে, এটা আমাদের বেস লাইন। এবার কি হবে, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে আমাদের মিনিমাম, বাস হয়ে গেল। এইটা হচ্ছে সিগমা ম্যাক্স, এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কত, আর এখানে হচ্ছে সিগমা মিনিমাম, বুঝা গেল। অর্থাৎ এখান থেকে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা পাবো সেইটা এইদিকে করব, আর যেটা মিনিমাম পাবো সেটা এদিকে। এবার যদি আমাদের এটাও তো হতে পারে যে সিগমা ডি আর সিগমা বি, এবার বলছি ইফ সিগমা বি ইজুকাল টু সিগমা ডি যদি হয়ে যায়, অর্থাৎ বেন্ডিং স্ট্রেস আর ডাইরেক্ট স্ট্রেস যদি সমান হয়ে যায়, তখন ডায়াগ্রামটা কীরকম হবে বলো তো। তখন ডায়াগ্রামটা এদিকে তো ম্যাক্সিমাম হলো, এদিকে সিগমা ম্যাক্স। এবার মিনিমামটা কী হবে, মিনিমামটা সিগমা ডি মাইনাস সিগমা বি, কিন্তু এবার সিগমা ডি আর সিগমা বি তো সমান, অর্থাৎ কেটে যে কী হবে, জিরো হয়ে যাবে। তো এই দিকটা জিরো হয়ে যাবে, বাস হয়ে গেল। এই দিকটা হচ্ছে আমার জিরো, এই দিকটা তখন সিগমা ম্যাক্স, আর এই দিকটা হচ্ছে জিরো, দুরকম ডায়াগ্রাম গেল। এবার এইটা যদি নেগেটিভ হয়, তখন কীরকম হবে, এই দিকটা হচ্ছে সিগমা ম্যাক্স, এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটা নেগেটিভ কখন হবে, যদি ডাইরেক্ট স্ট্রেসটা হচ্ছে ওর যে বেন্ডিং স্ট্রেস আছে তার থেকে কম হয়, তখন কি হবে, তখন যেটা বললাম যে ওই দিকের সারফেসে টেনশান তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই দিকের ভ্যালুটা তখন নেগেটিভ হবে, অর্থাৎ এইটা তো সিগমা ম্যাক্স নামলো, অর্থাৎ জিরো থেকে ছাড়িয়ে তখন এই ভ্যালুটা, এই যে জিরো আছে, জিরো থেকে ছাড়িয়ে চলে যাবে, তখন কীরকম হবে, এরকম হবে। এই তখন এইটা 0 পয়েন্ট, এইটা থেকে ছাড়িয়ে চলে গেল কি, এটা হচ্ছে সিগমা মিনিমাম। ওকে, বাস এই হচ্ছে আমাদের জিনিসটা। এই 3 ধরনের ডায়াগ্রামটা আমাদের এখন হবে নিউমেরিক্যাল, আমার দিকে অঙ্কগুলা করে এই 3 ধরনের ডায়াগ্রাম এঁকে দিতে হবে, 1টা 2টো 3টে, মানে 3টে বলতে কি, যখন যতটা হবে তো কখনো এই ডায়াগ্রামটা কাজে লাগতে পারে। তুমি এবার অঙ্কের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, যে পরিমাণ লোড পড়ছে সেই লোডের ভ্যালুর উপর ডিপেন্ড করবে জিনিসটা, ঠিক আছে। এবার আমার দিকে কিন্তু এই কন্ডিশানটা অ্যাভয়েড করতে হবে, এই যে এই কন্ডিশানটা আছে, এই কন্ডিশানটা কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। কারণ এই কন্ডিশানটায় কী বললাম, এই কন্ডিশানটা যদি হয়ে যায় তাহলে এই কন্ডিশানটা যদি হয়, তাহলে এই যে তোমার কলামটা ছিল, এই কলামের যে এই দিকটায় যদি মানে খুব বেশি পরিমাণ লোড পড়ে যায়, যদি এই অর্থাৎ সিগমা বি ইজ গ্রেটার দ্যান সিগমা ডি হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এই ভ্যালুটা নেগেটিভ চলে এসছে, যে মিনিমাম ওপাশের ওদিকটায় তখন টেনশান তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, বিমটা এরকমভাবে উঠে যাবে একদিকটা, কলামটা এরকম এদিকটা এভাবে উঠে যাবে। এবার তাহলে তো কী হবে, তাহলে তো কলামটা উল্টে পড়ে যাবে। তো এই কন্ডিশনটা আমার দিকে যাতে না হয় সেইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, পরের দিনের ভিডিওতে আমি পরের যে টপিকগুলো আছে পরের টপিকগুলো দেখাবো, ঠিক আছে। অর্থাৎ কীভাবে এই কন্ডিশনটা কীভাবে ফলো হবে যাতে না এইটা জিনিসটা হয়, অর্থাৎ পরে যে আমাদের আছে কন্ডিশন ফর নো টেনশন অর জিরো স্ট্রেস অ্যাট এক্সট্রিম ফাইবার, লিমিট অফ ইসেন্ট্রিসিটি, কোর অফ সেকশন, তারপর হচ্ছে মিডিল থার্ড রুল, এগুলো হচ্ছে আমাদের পরের ভিডিওতে আসবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, ভিডিওটা যেটা শেষ পর্যন্ত দেখলে কোনো ডাউট থাকলে তারা কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কারণ এই চ্যানেলে আমি এরকম আরসিসি আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ভিডিও মাঝে মাঝে দিতে থাকি, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা বাকি যে টপিক, এই চ্যাপ্টারের বাকি যে টপিক আর তারপরের ভিডিওতে নিউমেরিক্যাল করবো, ঠিক আছে। তো এখান থেকে নিউমেরিক্যালগুলো খুব সহজই আসে, পড়ে আরামে করে আসা যাবে। এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ, ঠিক আছে। ফার্স্ট ইউনিট 1 ইউনিট 2 এগুলো কিন্তু সহজই,
এরপরে যে তোমাদের চ্যাপ্টারগুলো আছে ওইগুলো বরং একটু ভারী, মুভমেন্ট ডিস্ট্রিবিউশন অনেক কঠিন, ওই জায়গাগুলো তুমি করতে পারবে না, ঠিক আছে। মুভমেন্ট ডিস্ট্রিবিউশন পরীক্ষা হলে বসে হয়তো নামানো খুব চাপের আছে, তুমি সেই জায়গাগুলো যদি এই কোশ্চেনগুলো করে আসতে পারো তোমার টাইমও বাঁচবে, আর তোমার কী বলবো অ্যান্সারের সিকিউরিটিও বজায় থাকবে, কারণ তুমি জানো যে এই অঙ্কগুলো যাই দিকে আমি করতে পারবো, ঠিক আছে। যাই হোক, তো আজকের জন্য এতটাই, বাই।